আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আজ সংবাদে আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শাহনাজ চৌধুরী, সাদত শাকির। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাবার ইমামতিতে জানাজা শেষে দাদির পাশে চিরনিদ্রায় নুসরাত। সোনাগাজীতে শোকার্ত মানুষের ঢল। 5 দিনের রিমান্ডে আরো 2 আসামি। নুসরাত হত্যা মামলার তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপের হুঁশিয়ারি হাইকোর্টের। দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। সুপেয় পানি রপ্তানির পরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। জানালেন নদীর পানিতে দুর্গন্ধ ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার। বিচ্ছিন্ন সংঘর্ষ ও কারচুপির মধ্যে ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। একজনের প্রাণহানি, রাহুল গান্ধীকে হত্যা চেষ্টার অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মানুষরূপী পিশাচদের নৃশংসতার কাছে হেরে সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি। সোনাগাজীতে জানাজা শেষে দাদির কবরের পাশে দাফন করা হয় তাকে। শোকাচ্ছন্ন পুরো এলাকা। এদিকে নুসরাতকে পুড়িয়ে মারার মামলায় আরও 2 আসামিকে নেওয়া হয়েছে 5 দিনের রিমান্ডে। বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে নুসরাতের লাশ নেওয়া হয় ফেনীর সোনাগাজীতে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা গঙ্গের পৈশাচিকতার শিকার কিশোরীকে শেষ বিদায় জানাতে সোনাগাজীর সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঢল নামে শোকার্ত মানুষের। মেয়ের জানাজায় ইমামতি করেন বাবা মাওলানা মুসা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে দাফন করা হয় নুসরাতকে। নুসরাতের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। তার মৃত্যুতে হাহাকার চলছে স্বজনদের মাঝে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ক্ষোভ আর বেদনায় স্তব্ধ ফেনীর মানুষ। যারা আমার বোনের এরকম অবস্থা করছে তাদের কঠোর শাস্তি, তারপর আল্লাহ যেন আমার বোনকে জান্নাতের অধিবাসী করে দেয়। একই শাস্তি দেওয়া দরকার, ওদের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারা দরকার। এই দুর্বৃত্তর যেন ফাঁসি হয়। আমাদের জন্য অত্যন্ত একটা জঘন্য ঘৃণিত কাজ, যেটা শুধু বাংলাদেশ না সারা বিশ্ব আজকে এটা ঘৃণা পোষণ করছে। পোড়ার যন্ত্রণা 5 দিন বয়ে অবশেষে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান প্রতিবাদী নুসরাত। এদিকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ভাগ্নি উম্মে সুলতানা পপি ও মামলার এজাহারভুক্ত আসামি জুবাইর আহমেদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এই মামলায় এখনো পর্যন্ত 8 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষে আদালতে লড়াই করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগের এক নেতাকে। তিনি উপজেলার কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাংলাভিশন নিউজ ডেস্ক। এর আগে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ময়নাতদন্ত সম্পন্ন হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নুসরাতের বাবা মাওলানা মুসা। মানবাধিকার কমিশন চেয়ারম্যান জানান, আইনের কঠোর প্রয়োগ না হওয়ায় নারী নির্যাতন দিন দিন বাড়ছে। একমাত্র বোন নুসরাতকে হারিয়ে ভাইয়ের এমন আহাজারি। বাবা মা ভাইদের অনেক আদরের নুসরাত যার নিথর দেহ মর্গে রেখে আক্ষেপের শেষ নেই পরিবারের সদস্যদের। নুসরাতের মৃত্যুর খবর শুনে মর্গে ছুটে আসেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান। আইনের প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না বা মানুষ সঠিকভাবে তার বিচার পাচ্ছে না, যার ফলশ্রুতিতে অপরাধীদের আমার মনে হচ্ছে সাহস দিন দিন আরও অনেক বেড়ে যাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ফরেনসিক বিভাগের 3 চিকিৎসক ময়নাতদন্ত শেষ করেন নুসরাত জাহান রাফির। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে নুসরাতের ডিএনএ সংগ্রহের কথা বলেন তারা। বার্ন হলে আপনারা জানেন যে ইনহেলেশন ইঞ্জুরিটা হয় ভিতরে ফুসফুসে, সেটি আসলে প্রধান কারণ ছিল, কারণ এত
পরিমাণ বার্ন হওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটা বলেছেন যে আমরা তাকে আসলে সেভাবে আর রক্ষা করতে পারি নাই। ময়নাতদন্ত শেষে নুসরাতের মরদেহ হস্তান্তর করা হয় তার পরিবারের সদস্যদের কাছে। অ্যাম্বুলেন্সে করে নুসরাতের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে। আমি বাসা হারিয়ে ফেলেছি, যেহেতু আমার একটি মাত্র পরীক্ষা দিতেছিল, সেখান থেকে দেরিতে কষ্ট আমার চেয়ে আপনারা অনেক বেশি কষ্ট করেছেন, এই জন্য চিরকৃতজ্ঞ দোয়া চাইতেছি। আপনাদের সবার খেদমতে আমি দোয়া চাইতেছি আমার মেয়ের জন্য। গত 6 এপ্রিল ফেনীর সোনাগাজীর একটি মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষের দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বুধবার রাত 9:30টার দিকে মারা যান নুসরাত। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে ফেনীর নুসরাত জাহান রাফিকে আগুনে পোড়ানোর ঘটনার তদন্তে কোনো গাফিলতি দেখা দিলে হস্তক্ষেপ করবে উচ্চ আদালত। বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন 2 বিচারপতির হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দেন। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যা মামলার তদন্তে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা প্রার্থনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়েদুল হক সুমন। এ সময় আদালত জানায়, যেহেতু প্রধানমন্ত্রী বিষয়টি তদারকি করছেন এবং পিবিআই মামলাটি তদন্ত করছে, তাই এ বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত দেবে না আদালত। তবে সাগররুনি, চট্টগ্রামের মিতু কিংবা কুমিল্লার তনুর মতো নুসরাতের মামলাটি যেন হারিয়ে না যায়, সেটাই চান তারা। তদন্তে কোনো গাফিলতি বা অসামঞ্জস্য দেখা দিলে ব্যবস্থা নেবে উচ্চ আদালত এবং তদন্ত কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলেও জানিয়ে দেয় হাইকোর্ট। পলিটিক্যাল ইনভলভমেন্ট বলেন, রিলিজিয়াস ইনভলভমেন্ট থাকে যদি, এই ক্ষেত্রে একজন এসআইয়ের পক্ষে এই সব সিস্টেমের বাইরে গিয়ে একটা তদন্ত, ফুল ফ্লেজেড একটা তদন্ত রিপোর্ট দেওয়া অনেক কঠিন। মাননীয় আদালত আমাদেরকে বললেন, যে কোনো পর্যায়ে যদি কোনো ধরনের গাফিলাতি হয় আপনারা আসবেন, আমরা ইন্টারফেয়ার করব। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা মামলা তদন্ত করছে পিবিআই। খুব দ্রুত সময়ের মধ্যে এই চার্জশিট দেওয়া হবে। সচিবালয়ে এই কথা জানান তিনি। এ সময় আইনমন্ত্রী বলেন, চার্জশিট দেওয়ার পর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা হবে। এবং ঘটনাটা কি ঘটেছে সেই জন্য আমরা পিবিআই এটা এখন তদন্তভার নিয়েছেন। পিবিআইও এটা যত সম্ভব তাড়াতাড়ি এটার চার্জশিট প্রদান করবেন। আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। কোনো আসামি কিংবা যারা এইখানে বিন্দুমাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না, তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব। মামলা হয়েছে, মামলার তদন্ত শেষে একটা অভিযোগপত্র দিতে হবে। আমি আপনাদেরকে বলছি, এরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। এ নিয়ে আমার কোনো প্রশ্নেরই প্রয়োজন হবে। হ্যাঁ, দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে। বিশেষ ট্রাইব্যুনাল করে নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে 14 দল। আর তদন্ত বা বিচারে যেন কোনো গাফিলতি না হয় সেদিকে আইনমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়ার কথা চিন্তা করছে না। বৃহস্পতিবার আজিমপুরে 14 দল নিরাপদ সড়কের দাবি, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে অভিভাবক সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেন। দাবি জানান দৃষ্টান্তমূলক বিচারের। এই সভা থেকে আইনমন্ত্রীকে অনুরোধ করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে চাই যে নুসরাত খানকে জীবন দিল পছন্দের খাতে, দ্রুত বিচার আইন, দ্রুত বিচার আদালত করে পছন্দকে অনুষ্ঠানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিআরটি এর ব্যর্থতার সমালোচনাও করেন তিনি। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই সড়কের নিরাপত্তার জন্য যার মূল কাজটা, সেটা হচ্ছে বিআরটি, রোড ট্রান্সপোর্ট অথরিটি। বিআরটিকে আরও উদ্যোগী হতে হবে, ড্রাইভিং লাইসেন্সের প্যাটার্নটাকে আমূল পরিবর্তন করতে হবে। এদিকে বঙ্গবন্ধু এফি নিয়ে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ঢাকা মহানগর উত্তরে দ্বিবার্ষিক সম্মেলনে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কাউকে জোর করে প্যারোলে মুক্তি দেওয়া যায় না, শুধু বেগম জিয়া চাইলেই প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব। সরকার কাউকে প্যারোলে মুক্তি দেওয়ার কথা চিন্তা করছে না।
যে কঠোর আন্দোলনের মাধ্যমে নাকি বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বিএনপির এই তর্জন গর্জন হচ্ছে খাঁচায় আবদ্ধ রোগাক্রান্ত সিংহের মতো, যেই গর্জনের কোনো কার্যকারিতা নাই। বিএনপি তার নেত্রী স্বাস্থ্য নিয়ে তামাশা করছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। বলেন, সকাল বিকাল সংবাদ সম্মেলন করে বেগম জিয়াকে তামাশার পাত্রে পরিণত করেছে তার দল। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সুপেয় পানির রপ্তানি পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদীর পানিতে দুর্গন্ধ ও দূষণ রোধে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি। বিশুদ্ধ পানির অপচয় না করে মিতব্যয়ী হতে জনগণের প্রতি অনুরোধও জানান প্রধানমন্ত্রী। পানি সংরক্ষণ ও ব্যবহারে গণসচেতনতা তৈরি করতে 22শে মার্চকে বিশ্ব পানি দিবস ঘোষণা করে জাতিসংঘ। আর বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেও পালন করা হচ্ছে বিশ্ব পানি দিবস। দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী পানির গুরুত্ব তুলে ধরে পানির উৎস ও এর প্রবাহ বজায় রাখার তাগিদ দেন। নদী দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমাদের জন্য বন্যা যেমন দুর্ভোগ নিয়ে আসে, বন্যা কিন্তু আশীর্বাদও। যেবার বন্যা হয় তারপরেই কিন্তু আমাদের ফসল খুব ভালো ফসল হয়। এবং পৃথিবীর বহু দেশ আছে যেখানে তাদের পান করার পানির অভাব। সেদিক থেকে আমরা মনে করি যে আমরা বাংলাদেশের মানুষ সত্যি আল্লাহর আশীর্বাদ পুষ্ট, কারণ আমাদের এখানে পানির কোনো অভাব নাই। কিন্তু সেই পানিকে যথাযথ ব্যবহার করে যে সমস্ত দেশে মানে পানির অভাব, বরং সেই সব দেশে আমরা পানি দিতেও পারবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। সেভাবে আমাদের একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে প্রতিবেশী দেশের কাছ থেকে যৌথ নদীর হিস্সাও সমাধান সম্ভব। পানির অপচয় রোধে সচেতন থাকার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। 1 লিটার পানি পরিশুদ্ধ করতে যে টাকা খরচ হয় সেটা বোধহয় অনেকের ধারণাই নাই। কিন্তু পানি ব্যবহারের সময় আমাদের সবাই মিতব্যয়ী হয় না। কল খোলা রেখে দিয়ে গায়ে সাবান মাখাচ্ছে তো মাখাচ্ছেই, কল খোলা রেখে দিয়ে দাঁত ব্রাশ হচ্ছে তো হচ্ছেই। বা আমি ছেলেদের বলতে চাই যে কল খুলে রেখে দাড়ি কাটছে তো কাটছেই। অসুবিধা কি? একটু মগ ব্যবহার করেন, যারা সাধারণ আমরা প্লাস্টিকের মগ। আর যদি কেউ একটু উচ্চবিত্ত থাকেন, ওতে যদি প্রেস্টিজে লাগে, বড় বড় ব্যবসায়ীদের লাগতেও পারে, তাহলে আপনারা একটা ক্রিস্টালের মগ কিনে নেন, দামি জিনিস কেনেন, কিন্তু আমার পানি নষ্ট করেন না। নদী মরার পথে সেগুলো আমরা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। সেখানে আমি বলবো, থালবাটি ধুচ্ছে তো ধুচ্ছে কল খোলা, কাপড় কাচছে তো কাছে কল খোলা, এটা না। দরকারে বালতি ব্যবহার করেন, পানি ব্যবহার করেন, পানি ব্যবহার সুবিধা রাখেন। আমি কিন্তু নিজে, যেহেতু আমি বলি সেটা আমি নিজে মেনে চলি। আমি কিন্তু আমার সাথে বালতি দিয়ে আমি রাখি, কারণ আমি যখন কাউকে একটা কথা বলবো, উপদেশ দেব, আগে তো আপনি আচরি ধর্ম পরকে শিখাও, এটাই বলে। তা আগে তো নিজে ব্যবহার করতে হবে, কারণ আমি এটা মেনে চলি। কাজে আমি এটা চাই যে এত টাকা দিয়ে পানি পরিশুদ্ধ করে দিচ্ছি, এটা যেন অপচয় না হয়। সবার চেষ্টায় পানির ব্যবস্থাপনার মাধ্যমে সুপেয় পানি নিশ্চিত করা সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া মাহফিল এবং গণ অবস্থান কর্মসূচি হয়েছে কয়েকটি জেলায়। ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদল এই কর্মসূচি পালন করে। জেলা বিএনপি নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় দলীয় কার্যালয়ের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে মেহেরপুর বিএনপি। বৃহস্পতিবার শহরের পৌর ঈদগাহ পাড়ার দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। দিনভর বিচ্ছিন্ন সহিংসতা, সংঘর্ষ আর কারচুপির অভিযোগের মধ্য দিয়ে ভারতে শেষ হল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট নেয়া। নির্বাচনী সহিংসতায় অন্ধ্রপ্রদেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন জায়গায় কারচুপির ও ইভিএম নষ্টের অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত জানবো ডেস্ক রিপোর্ট থেকে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের এই কেন্দ্রে ভোট দেন ভোটাররা। বৃহস্পতিবার প্রথম দফার ভোট নেওয়ার মধ্য দিয়ে শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনী কর্মযজ্ঞ। বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায় ভোটার উপস্থিতি।
তবে সব কেন্দ্রের পরিস্থিতি এতটা শান্ত ছিল না। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে দুপক্ষের তীব্র সংঘর্ষে নিহত হয়েছে তেলুগু দেশম পার্টির এক কর্মী। এই রাজ্যের ৩৬২টি ইলেকট্রনিক ভোটিং মেশিনই বিকল হয়ে পড়েছে বলে জানিয়েছেন অন্ধ্রের প্রধান নির্বাচনী কর্মকর্তা। এছাড়া ছত্তিশগড়ে বোমা হামলা চালিয়েছে মাওবাদীরা, তবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। কড়া নিরাপত্তায় ভোট নেওয়া হয় বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের 2টি আসনে, তবে সেখানকার মুসলিম নেতারা ভোট বর্জন করায় ভোটার সংখ্যা ছিল কম। পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে বৃহস্পতিবার ভোট হয় কোচবিহার এবং আলিপুরদুয়ারে। প্রথম দফায় 18 রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা ছাড়াও 4 রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট নেওয়া হয়। এ দফায় সবচেয়ে বেশি ভোট নেওয়া হয় অন্ধ্রপ্রদেশের 25টি আসনে। আন্দামান নিকোবর, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল, লক্ষদ্বীপ সহ 10টি রাজ্যের সবকটিতেই একদিনে সব আসনে ভোট নেওয়া শেষ হয়েছে। তবে উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ছত্তিশগড় সহ বাকি 10টিতে কয়েক দফায় ভোট নেওয়া হবে। এবারে নির্বাচনকে দেখা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা যাচাইয়ের নির্বাচন হিসেবে। জনমত জরিপগুলোতে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে থাকলেও আঞ্চলিক দলগুলো মোদীর জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে শেষ পর্যন্ত দিল্লির মসনদে কে আসে তা জানতে অপেক্ষা করতে হবে 23 মে ফলাফল ঘোষণার দিন পর্যন্ত। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর জীবন সংশয়ের আশঙ্কা করছে দলটি। রাহুল গান্ধীর মাথায় স্নাইপার রাইফেলের নিশানার আলো দেখা গেছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। গতকাল আমেথিতে মনোনয়নপত্র জমা দিয়ে রাহুল গান্ধী মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তার মাথায় একটি লেজার দেখা যায়। সবুজ রঙের এই পয়েন্টার স্বল্প সময়ের মধ্যে অন্তত 7টি পৃথক অনুষ্ঠানে তার দিকে তাক করা হয়েছিল বলে অভিযোগ করেছে কংগ্রেস। তবে তা এক ফটোগ্রাফারের ব্যবহৃত মোবাইল ফোনেরও হতে পারে বলে সরকার দাবি করেছে। তিনি তখন রাহুলের খুব কাছেই ভিডিও করছিলেন। রাহুল গান্ধীর ঠাকুমা ইন্দিরা গান্ধী এবং বাবা রাজীব গান্ধী হত্যার শিকার হয়েছিলেন। তাই দেশটিতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাহুল গান্ধীর উপর হামলার সংখ্যাকে আরও একটু যেন বাড়িয়ে তুলেছে কংগ্রেস। চাহিদার সাথে পাল্লা দিয়ে দ্রুত বদলে যাচ্ছে মফস্বলের শহরগুলোর চেহারা। রাস্তাঘাট বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা শুধু নয়, গড়ে উঠছে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, বাস টার্মিনাল, এমনকি বহুতল মার্কেটও। নীতি নির্ধারকদের কথায় নয়, স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা বুঝে অগ্রাধিকার ভিত্তিতে গড়ে উঠছে অত্যাধুনিক অবকাঠামো। উন্নত নাগরিক সেবা নিশ্চিতে 26টি পৌরসভায় খরচ করা হচ্ছে 2,500 কোটি টাকা। সফলতা বিবেচনায় দেশের অন্য নগরেও এই সেবা সম্প্রসারণে আগ্রহী এ প্রকল্পের অর্থায়নকারী সংস্থা বিশ্বব্যাংক। খুব দ্রুতই নগরে পরিণত হচ্ছে মফস্বল শহর। এক সময়ের ধুলা বা কাদামাখা মেঠোপথ সময়ের ব্যবধানে চওড়া হবার পাশাপাশি লেগেছে কংক্রিটের ছোঁয়া। পিচঢালা পথ হওয়ায় খুব সহজেই গন্তব্যে ছুটে যাচ্ছেন নাগরিকরা। রাজধানী ঢাকার আদলে উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও ল্যাম্পপোস্টের পাশাপাশি গড়ে উঠছে বহুতল মার্কেট। বিশ্বব্যাংকের বিশেষ প্রকল্প MGSPর উন্নয়ন কাজ শেষ হতে এখনও 14 মাস বাকি থাকলেও এরই মধ্যে সুফল পেতে শুরু করেছেন ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালের মানুষ। আগে যে কাঁচা রাস্তা আছেন খুব কষ্ট করে চালাইতাম, এখন আর এই কষ্টটা নাই। আগে রাস্তাঘাট খুব খারাপ ছিল, আমরা স্কুলে যাতায়াত করতে পারতাম না, কিন্তু এখন রাস্তাঘাট খুব সুন্দর হয়েছে, আমরা ভালোভাবে স্কুলে আসতে পারি। পৌরসভার পাশে রাস্তা অনেক খারাপ, বুঝছেন, পৌরসভার রাস্তা ভালো আছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও জানালেন বদলে যাওয়া পৌরসভার নগর সেবার গল্প। 2 পাশে 1.5 মিটার ড্রেন, ফুটপাথ, আপনার বিদ্যুতের বাতি, প্লান্টেশন, একটি কমপ্লিট সুন্দর একটি রাস্তা। দিন যত যাচ্ছে মানুষের চাহিদা তত বৃদ্ধি পাচ্ছে, আর এই চাহিদার তুলনায় যোগান এটা আসলে খুব বলবো যে একটা সাফিসিয়েন্ট নয়। প্রাথমিকভাবে দেশের 26টি পৌরসভার 35 লাখ মানুষকে উন্নত সেবার আওতায় আনতেই এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে জানান এর প্রকল্প পরিচালক। টার্গেট পিপল হলো এই যে মিউনিসিপ্যালিটির ভিতরে যে সমস্ত যারা বসবাস করছে তারা, এবং এর সারাউন্ডিংসে এর বাফার জোনে যারা আছে তারা যাতে এই মিউনিসিপ্যালিটির এই সুযোগ সুবিধাগুলো ব্যবহার করে সরাসরি ক্যাপিটালের সাথে এবং তারা তাদের কমার্স বা অন্য বিষয়ে তারা যাতে সুবিধা পায়। চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে গিয়ে বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জানায় জবাবদিহিমূলক ও সমন্বিত শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই সহায়তা করছেন তারা। কেউ রাস্তা চায়, কেউ বিশুদ্ধ পানির নিশ্চয়তা। আমরা জনগণের চাহিদা বুঝে প্রকল্প বাস্তবায়ন করছি। 2025 সালে বাংলাদেশের নগরায়ন 50% উন্নীত হবে, সেই চিন্তা মাথায় রেখে অন্য পৌরসভাগুলোকেও ভবিষ্যতে উন্নয়নের আওতায় আনতে চাই।
স্থানীয় শাসন ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি কম সময়ে জরুরি সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছাতে চায় বিশ্বব্যাংক। নগরায়নে পিছিয়ে থাকলেও সবচেয়ে দ্রুত গতিতে এবং অপরিকল্পিত নগরায়নে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশের নাম। বিশ্বব্যাংক আশা করে তাদের নেয়া এই সক্ষমতা প্রতিবেদনের মধ্য দিয়ে ২৬টি পৌরসভা ও ইউনিয়নের ৩৪ লাখ মানুষের নগর সেবার যেমন উন্নয়ন ঘটবে, তেমনি করে অর্থনৈতিক অগ্রগতিতেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ত্রিশাল, ময়মনসিংহ। সংবাদের রিপোর্ট জানিয়ে নিচ্ছি সিবিসি টাইমস সংবাদ বিরতি। সাথে থাকুন, এরপর ফিরে এসে থাকছে জাতির যে কোনো প্রয়োজনে সহযোগিতা দিতে প্রস্তুত সেনাবাহিনী, বলেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আলোচনা করে প্রথম ধাপে শহরাঞ্চলে এবং পরে গ্রামে টেলিভিশন কেবল নেটওয়ার্ককে ডিজিটালাইজড করা হবে, আশ্বাস তথ্যমন্ত্রীর। আপনারা দেখছেন স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ফেনীতে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আদালতে স্বীকারোক্তি দিয়েছে থুসিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম খান বাহাদুর। বৃহস্পতিবার বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ASM ইমরানের আদালতে তিনি ধর্ষণের দায় স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, আদালতে জিজ্ঞাসাবাদে তিনি জানান ওই স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এই ঘটনা যেন পরিবার বা অন্য কেউ না জানতে পারে সেজন্য ওই ছাত্রীকে ভয় ভীতি প্রদর্শন করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। পরে 11 বছর বয়সী ধর্ষিতা ছাত্রী গর্ভবতী হয়ে পড়লে তার বড় বোন বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেন। 4 এপ্রিল তাকে গ্রেফতার করে নেওয়া হয় রিমান্ডে। রিমান্ড শেষে 164 ধারায় জবানবন্দি দিলেন প্রধান শিক্ষক আব্দুল করিম খান বাহাদুর। জাতির যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সহযোগিতা দিতে প্রস্তুত, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর সেনানিবাসে 6টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানান সেনাপ্রধান। তিনি আরও বলেন, সেনা সদস্যরা এরই মধ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখেছেন। আগামীতেও সেনাবাহিনীর এই ভূমিকা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে 66 পদাতিক ডিভিশনের GOC, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী অভূতপূর্ব অবদান রাখছে। একই ধারায় ভবিষ্যতে মাতৃভূমির অখণ্ডতা রক্ষা তথা জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীর সকলকে সম্মিলিত প্রচেষ্টায় দেশ মাতৃকা যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতে হবে। দেশের কেবল নেটওয়ার্ক পরিচালনাকারীদের সাথে আলোচনা করে প্রথম ধাপে শহরাঞ্চলে এবং পরে গ্রামে টেলিভিশন কেবল নেটওয়ার্ককে ডিজিটালাইজ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সমন্বয় পরিষদের নেতাদের সাথে এক বৈঠকে তিনি এই তথ্য জানান। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কেবল নেটওয়ার্কগুলো এখনও ডিজিটাল হয়নি, এজন্য অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। কোয়াবের সাথে আলোচনা করে প্রথমে শহরাঞ্চলে একটি নির্দিষ্ট সময় কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজ করা হবে, এরপর গ্রামে ডিজিটালাইজ করা হবে। তিনি বলেন, 1 এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও বিজ্ঞাপন প্রচার করায় পরিবেশক সংস্থাগুলোকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের প্রাথমিক জবাব দিয়ে বিস্তারিত জানাতে তারা আরও 15 দিন সময় চেয়েছে। একই সঙ্গে এই দুটি প্রতিষ্ঠান বলেছে, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের জন্য কেবল অপারেটরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়ে কোয়াবের সাথে আলোচনা হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যারা কেবল নেটওয়ার্ক পরিচালনা করেন তাদের কাছে একটি নির্দেশনা দেওয়া ছিল, আপনারা জানেন, যে সমস্ত বাংলাদেশের চ্যানেলগুলো সিরিয়ালি শুরুতে থাকতে হবে, এরপর বিদেশি চ্যানেলগুলো থাকবে। তো সেটি বেশিরভাগ ক্ষেত্রে মানা হয়, অনেক ক্ষেত্রে এটি ব্যত্যয় আছে। আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আরেকটি বিষয় আছে, আপনারা জানেন যে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শন করা বাংলাদেশে আইনগতভাবে কেউ করতে পারে না, এবং ইতিমধ্যেই আমরা এ ব্যাপারে
কিছু ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের দেশেও এটাকে ডিজিটাল করতে হবে। এই জন্য আজকে কেবল নেটওয়ার্ক যারা পরিচালনা করেন তাদের সাথে আলোচনা করে আমরা প্রথমে দেশের শহরাঞ্চলে ডিজিটাল করার একটা সময় আমরা তাদের সাথে আলোচনা করে বাস্তবসম্মত একটা সময় নির্ধারণ করব, এবং গ্রামেও কীভাবে কতদিন সময় লাগতে পারে সেটা আলোচনা করে আমরা একটা সময় নির্ধারণ করব। এই বিষয়ে দেশে এখন 70 থেকে 80 লাখ লোক ডায়াবেটিসে আক্রান্ত। 2040 সালে এই সংখ্যা 1.25 কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা চিকিৎসকদের। দেশে প্রথমবারের মতো আয়োজিত ডায়াবেটিস মেলায় এ তথ্য জানান বিশেষজ্ঞরা। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত বিশ্বের তুলনায় উন্নয়নশীল দেশে ডায়াবেটিসে আক্রান্তের হার তুলনামূলক বেশি। কায়িক পরিশ্রম, সুষম খাবার গ্রহণ ও জীবনযাত্রায় পরিবর্তনের মধ্য দিয়ে 80% ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব, অভিমত চিকিৎসকদের। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করা সংগঠন কংগ্রেসিয়া রাজধানী খামারবাড়িতে আয়োজন করে ডায়াবেটিস মেলা। এতে ডায়াবেটিস আক্রান্তের পাশাপাশি অন্যরাও ভিড় করছেন। মেলার বিভিন্ন স্টলে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সহ পুষ্টিবিদদের পরামর্শও মিলছে। প্রথমবারের মতো আয়োজিত ব্যতিক্রমী এই মেলা জনসচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন দর্শনার্থীরা। ডায়াবেটিস মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। 2022 সালে কাতার বিশ্বকাপ উপলক্ষে চলা নানান কর্মযজ্ঞে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন দেশটি থেকে আসা ব্যবসায়ী প্রতিনিধিরা। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইন্টারন্যাশনাল বিজনেস ডেলিগেশন IBD সামিটের প্রস্তুতি সভায় বক্তারা এই কথা জানান। বাংলাদেশের পক্ষে সমন্বয়ক বাইরার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম জানান, কাতারে নির্মাণ খাতে বড় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। দোহায় আগামী 28 এপ্রিল থেকে 4 দিনের IBD সামিটে সেই বিষয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে কর্ম পরিকল্পনা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশ থেকে সবজি, ঔষধ, তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য রফতানির সম্ভাবনার কথাও জানান দুই দেশের ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বাইরার সভাপতি বেনজির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারে ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতি পদক 2018 পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি যশোরের ফখরে আলম এবং 71 টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শিল্পী মহলানবিশ। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ পদক প্রদান অনুষ্ঠান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জুরি বোর্ডের সভাপতি অধ্যাপক ডক্টর আ.আ.ম আরিফিন সিদ্দিকের সভাপতিত্বে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী মনোনীতদের হাতে পদক ও 1 লাখ টাকার চেক তুলে দেন। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ওয়ালটনের মতো শিল্প উদ্যোক্তারা এগিয়ে আসলে 2041 সালের মধ্যে ধনী দেশের কাতারে খুব সহজেই পৌঁছতে পারবে বাংলাদেশ। আজ গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক কারখানা পরিদর্শনকালে শিল্পমন্ত্রী একথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এর আগে মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান SM শামসুল আলম, পরিচালক SM মাহবুবুল আলম এবং তাহমিনা আফরোজ তান্না। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক SM জাহিদ হাসান, হুমায়ুন কবির, উদয় হাকিম, আলমগীর আলম সরকার, ইউসুফ আলী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশিদ, শাহজাদা সেলিম, সিনিয়র এডিশনাল ডিরেক্টর মহসিন আলী মোল্লা, এডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবনগর সরকার শীর্ষক আলোচনা সভা করেছে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। রাজধানীতে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় পর্যায়ের আন্তঃধর্মীয় সংলাপে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, এই সংলাপের মাধ্যমে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ও শিক্ষার কথা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। ঢাকা বিভাগীয় কমিশনার KM আলী আজমের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের DIG চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অন্যরা। 14তম বর্ষে পদার্পণ উপলক্ষে বগুড়ায় বাংলা ভিশনের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসার 3 জন শিশু হাফেজ ও 1 জন শিশু ইসলামী সঙ্গীত শিল্পীকে অনন্য প্রতিভা সম্মাননা এবং 4 জন সাংবাদিককে গণমুখী সাংবাদিক সম্মাননা 2019 দেওয়া হয়েছে। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি দৈনিক বগুড়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ রেজাউল হাসান রানু, রোটারিয়ান মোহাম্মদ লুৎফর রহমান নিরু, দৈনিক আলো প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম বাবু।
নবগঠিত বাংলাদেশ টাইলস স্যানিটারি অ্যান্ড মার্বেল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে রাজধানীতে। আলহাজ এম এ কাদের খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহে আলম মুরাদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট এম এ হামিদ খান, নজরুল ইসলাম বাবুল। চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ইগলু আইসক্রিম ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার বিকেলে নগরীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এই আইসক্রিম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন ও ইগলুর সিইও জি.এম. কামরুল হাসান। এই ফেস্টিভ্যাল চলবে 13 এপ্রিল পর্যন্ত। প্রাপ্তবয়স্করা 400 টাকা এবং উচ্চতায় 2.5 ফুটের নিচের শিশুরা 300 টাকায় এন্ট্রি টিকিট কিনে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত উপভোগ করতে পারবে আনলিমিটেড আইসক্রিম। সাথে থাকবে জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেস, দলছুট, ভাইকিংস এবং মেহেরিন ও মিনারের লাইভ পারফরমেন্স। এছাড়া বিকাশ পেমেন্ট, পাঠাও, রবি ধন্যবাদ গ্রাহক ও শিক্ষার্থীদের জন্য থাকছে 10% বিশেষ ছাড়। রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারের কনফারেন্স হলে এসিআই পিওরাটা আয়োজন করে মাতৃভাষার মা এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর অনুপ কুমার সাহা, বিজনেস ম্যানেজার মইনুর রহমান। দেশের 2 শতাধিক স্কুলের 4র্থ ও 5ম শ্রেণীর মোট 50,000 শিক্ষার্থী এতে অংশ নেয়। বিভিন্ন ধাপে যাচাই বাছাই শেষে সেরা 5 জনের নাম ঘোষণা করেন কথাসাহিত্যিক আনিসুল হক। জয়ীদের এসিআই পিওরাটার সৌজন্যে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। 2 মসজিদে হামলার 1 মাস না পেরোতে আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধের আইন কার্যকর করল নিউজিল্যান্ড। ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ, গুরুতর না হলেও 2 সপ্তাহ থাকতে হবে বিশ্রামে, জানালেন বিসিবি চিকিৎসক। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ ও খায়রুল বাবু এর প্রযোজনা। আরো একবার স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। শুরুতে আমিন জেরাস আন্তর্জাতিক সংবাদ। অবশেষে নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের 2 মসজিদে হামলার 1 মাস না পেরোতেই অস্ত্র নিষিদ্ধের প্রস্তাবটি দেশটিতে আইনে রূপ নিয়েছে। বৃহস্পতিবার দেশটির গভর্নর জেনারেল প্যাডেসি রেড্ডি সই করলে অস্ত্র নিষিদ্ধের প্রস্তাবটি আইনে পরিণত হয়। দেশটির মধ্যরাত থেকে সকল অস্ত্র নিষিদ্ধ ঘোষিত হলেও কবে বিক্রিত অস্ত্র পুনরায় সরকার থেকে কেনা শুরু হবে তা স্পষ্ট করেনি পুলিশ। নিউজিল্যান্ডের ডেপুটি পুলিশ কমিশনার মাইকেল ক্লিমেন্ট জানিয়েছেন, যাদের নিষিদ্ধ অস্ত্র আছে তারা যেন অবিলম্বে পুলিশকে অভিহিত করেন, না হলে নিষিদ্ধ অস্ত্র রাখার দায়ে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের হুঁশিয়ারি দেন তিনি। এর আগে বুধবার নিউজিল্যান্ডের পার্লামেন্টের সদস্যরা সাধারণের আধা স্বয়ংক্রিয় অস্ত্র এবং বন্দুক নিষিদ্ধের প্রস্তাবে সমর্থন দেন। প্রস্তাবিত ওই বিলটির পক্ষে 191টি ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে মাত্র 1টি ভোট। আমরা সংবাদ শেষ করব, যাবার আগে দেখে নেব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার। বাবার ইমামতিতে জানাজা শেষে দাদির পাশে চিরনিদ্রায় শায়িত নুসরাত। সোনাগাজীতে শোকার্ত মানুষের ঢল, 5 দিনের রিমান্ডে আরো 2 আসামি। নুসরাত হত্যা মামলার তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপের হুঁশিয়ারি হাইকোর্টের, দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রীর। সুপেয় পানি রপ্তানির পরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী, জানালেন নদীর পানিতে দুর্গন্ধ ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার। বিচ্ছিন্ন সংঘর্ষ এবং কারচুপির মধ্যে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ, 1 জনের প্রাণহানি, রাহুল গান্ধীকে হত্যা চেষ্টার অভিযোগ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ রাত 1:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।